প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ হোসেন, ব্যবসা ব্যবস্থাপনার লোক। তোমাদের এই পরিস্থিতিতে তোমাদের সাথে ভার্চুয়াল যোগাযোগ করতে হচ্ছে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ক্লাসে যেখানে তোমাদের পড়ানোর কথা সেখানে আমাদের ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে তোমাদের সাথে একটি অল্টারনেটিভ পদ্ধতিতে তোমাদের ক্লাসগুলি নিতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের ক্লাসগুলি দেখবে এবং বইয়ের সাথে সংযোগ রাখবে। আমাদের ক্লাসগুলি দেখে তোমরা যদি বাড়িতে ওই টপিকসগুলি একটু আলোচনা করো বা একটু পরে দেখো, তাহলে তোমাদের ক্লাসের আর কোনো সমস্যা হবে না। আজকে তোমাদের আমি যে ক্লাসটি নিব বিশ্বায়ন চ্যাপ্টার থেকে। তোমরা বিবিএস প্রথম বর্ষের ছাত্র, ব্যবস্থাপনা প্রথম পত্রটা হচ্ছে ব্যবসায়িক পরিস্থিতি, নিশ্চয়ই তোমরা জানো। এর মধ্যে চতুর্দশ অধ্যায় যেটা বিশ্বায়ন গ্লোবালাইজেশন, সেই বিষয়ে আমি বিগত আরো 3টি ক্লাস নিয়েছি। বিশ্বায়ন কি, বিশ্বায়নের বিভিন্ন সুফল কুফল, বিশ্বায়নের উদ্দেশ্য, বিশ্বায়নের পক্ষে বিপক্ষে যুক্তি, এগুলি নিয়ে আমি আলোচনা করেছি। আর বিশ্বায়নের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্বব্যাংক যেটা বলি, কথায় কথায় আমরা বিশ্বব্যাংকের নাম শুনে থাকি, সেই বিশ্বব্যাংক আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে আজকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF নিয়ে আলোচনা করব। IMF হচ্ছে একটি আন্তর্জাতিক অর্থ নিয়ন্ত্রণকারী সংস্থা, যেটি পৃথিবীর প্রায় দেশ এই IMF এর সদস্য, এবং এই IMF একটি নির্দিষ্ট ক্যাটাগরি নিয়মের মধ্যে বিশ্বের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য বা বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক লেনদেন, এইগুলি IMF নিয়ন্ত্রণ করে থাকে। মূলত বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখার জন্য IMF কাজ করে। IMF গঠনের পটভূমিটা একটু আমাদের জেনে নেওয়া দরকার। 1944 সালে ব্রিটেন উডস সম্মেলনে বিশ্বব্যাংকের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তির দলিল হয়। 1945 সালের 27শে ডিসেম্বর IMF আত্মপ্রকাশ করে। 1947 সালের 1 মার্চ থেকে কার্যক্রম শুরু করে। এই IMF গঠনের একটি প্রেক্ষাপট আছে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশসমূহের অর্থনৈতিক অবস্থা, নতুন নতুন দেশের উদ্ভব, প্রাদেশিক বা ঔপনিবেশিক শাসনামলের অবসান, যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, সবগুলি মিলে বিশ্বের মধ্যে একটি অর্থনৈতিক সংকটাপন্ন বা অরাজকতা সৃষ্টি হয়েছিল। সেটা থেকে রক্ষা করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট এর নেতৃত্বে বিশ্বের যে সমস্ত ধনী দেশগুলি আছে বা একটু বড় সচ্ছল যে দেশগুলি, তারা সবাই একত্রিত হয়ে চিন্তা করল যে IMF এর সাথে আন্তর্জাতিক একটি মনিটারি ফান্ড গঠন করা দরকার, একটি তহবিল গঠন করা দরকার, যেটি আর্থিকভাবে সংকটে পড়ছে বা অর্থনৈতিকভাবে দুর্বল এমন কোন দেশসমূহকে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড
সাহায্য করে। আর বৈদেশিক লেনদেন, মুদ্রা বিনিময় ব্যবস্থা, এগুলি এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে সচল রাখা হবে। এই পর্যায়ে তার ব্রিটেনের সে ৪৪টি দেশ একত্রিত হয়েছিল, আর ২৯টি দেশ এই সম্পর্কিত যে আর্টিকেলস রুলস সেটাতে স্বাক্ষর করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থনীতিকে একটি সুদূর ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আসলে IMF এর গঠন হয়। সদস্য দেশসমূহ ভুলমুক্ত কোটার মাধ্যমে মুদ্রা তহবিলে ফান্ড গঠনে সহায়তা করে। তোমার এখন বর্তমানে বিশ্বের ১৮৮টি দেশ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এ চাঁদা দিয়ে থাকে এবং ফান্ডের যোগান দিয়ে থাকে। যে শিক্ষার্থীবৃন্দ ১৯০০ হলো তোমার IMF এর গঠনের মূল কার্যক্রম। তোমরা বইতে একটু পড়ে নিবা, এই ভিডিওটা ফলো করবো তো বটেই, এবং ভিডিওটা একটি দেখে নিতে হবে। তোমাদের এই IMF এর যে বিষয়ে আমি ইতিমধ্যে বলে ফেলছি, তাহলে পৃথিবীব্যাপী আর্থিক সংকট দূরীকরণ, লেনদেনের ভারসাম্য রক্ষা করা, মুদ্রা ব্যবস্থার প্রচলনের জন্য বিশ্বব্যাপী ১৯৪৫ সালে তোমার অনেকগুলি বা ৪৪টি দেশ একত্রিত হয়ে যে বিশ্ব ব্যাংকের সাথে সংশ্লিষ্টতা রেখে যে অর্থনৈতিক তোমার আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠন করে, সেটাকে বলা হয় IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তাহলে পৃথিবীর আর্থিক সংকট দূর করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের নেতৃত্বে ৪৪টি দেশ একত্রিত হয়ে এই IMF গঠন করে। মূলত বিশ্বের অর্থনৈতিক অবস্থার উন্নতি করায় এর প্রধান কাজ। আমরা IMF এর আরেকটু বিস্তারিত জানবো যে IMF মুদ্রা তহবিলের অর্থের উৎসটা কোথায় বা এরা প্রাণটা কোথায় দিয়ে। ইতিমধ্যে আমি বলে বলছি তোমাদের যে সদস্য গোষ্ঠী রাষ্ট্রসমূহের চাঁদার মাধ্যমে IMF তহবিল গঠন করে। প্রতিটি সদস্যের প্রদত্ত চাঁদাগুলিকে করা হয় কোটা। প্রতিটি সদস্যের কোটা পরিমাণ ২৫০টি। চাঁদা প্রদানের ভিত্তিতে সর্বোচ্চ কোটাধারী সদস্য যুক্তরাষ্ট্র, এরপর ব্রিটেন বা যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান এবং সৌদি আরব। বিশ্বের অর্থনৈতিকভাবে সচ্ছল যে সমস্ত দেশগুলো আছে তারা এই মুদ্রা তহবিলে চাঁদা প্রদান করে, এবং বিশ্বের সবচেয়ে এখন বেশি এখনো পর্যন্ত বেশি চাঁদা প্রদান করে যুক্তরাষ্ট্র। এই কোটার ভিত্তিতেই তোমার ভোটদানের ক্ষমতা হ্রাস বৃদ্ধি হয়। তবে প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি মৌলিক ভোটাধিকার রয়েছে। এরপরে তোমার কোনো অর্থনৈতিক বিল পাস করাতে হলে বা কোনো ধরনের অর্থনৈতিক বিষয়ে কোনো ভোটাভুটির প্রয়োজন হলে সেক্ষেত্রে দেখা যায় যে কোটা ধারণকারী সর্বোচ্চ দেশের এখানে ভোটাধিকারের প্রয়োগ বেশি থাকে, কারণ ভোটটা কোটা ভিত্তিতে হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার IMF এর যে কাজগুলি আছে, কি কি কাজ করে IMF, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমি সংক্ষিপ্ত আলোচনা করব তোমাদের সাথে, কারণ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমাদেরকে এত বেশি সময় নেওয়া যাবে না, সেজন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। বাকিটা তোমরা বই থেকেই পড়ে নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যগুলিকে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীল রক্ষা করা,
এই যে আমি বললাম সারা বিশ্বে বিভিন্ন দেশসমূহে অর্থনৈতিক অবস্থাকে, অর্থনৈতিক প্রবৃত্তিকে বৃদ্ধি করা এবং ওই প্রবৃত্তিকে স্থিতিশীল রাখা। পৃথিবীর দেখা যায় যে অনেক দেশে জিডিপি গুলোটা অনেক বেশি, আবার অনেক দেশে না হয়ে মহামারী এবং অনাহারে যাপন করে। এই ব্যবস্থাটাকে দূর করার জন্য বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থির রাখার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ রক্ষা করা। কর্মসংস্থানের সহায়তা করা। মানুষের অর্থনীতিকে গতিশীল করতে হলে অবশ্যই কর্মসংস্থানে বৃদ্ধি করতে হবে, আর সেটার জন্য অর্থনৈতিক উন্নয়নের সহায়তার মাধ্যমে পৃথিবীব্যাপী ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা আইএমএফের একটি কাজ। অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। অনগ্রসর অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ধরনের ফান্ড, বিভিন্ন ধরনের ভর্তুকি, বিভিন্ন ধরনের সহযোগিতা, এইগুলি করার মাধ্যমে প্রতিটি দেশে কৃষি ব্যবস্থার উন্নয়ন, তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, এগুলি উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। বৈদেশিক বিনিময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে ব্যবসা বাণিজ্য এবং পরিচালনা অর্থনৈতিক ব্যবস্থা ঠিক রাখার জন্য তাহলে একটি কাম্য এবং ভারসাম্যমূলক বৈদেশিক বিনিময়ে স্থিতিশীলতা রক্ষা করা আইএমএফের অন্যতম কাজ। এই জন্য অনেকগুলি টেকনিক তাদের অ্যাপ্লাই করা হয়। পৃথিবীব্যাপী যে বৈদেশিক বিনিময়ের যে স্থিতিশীল রক্ষা বা সেটা তারা বিভিন্ন কৌশলে এই কাজটি করে। লকডাউনের ভারসাম্য রক্ষায় সহায়তা করা। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার লেনদেন এবং বিভিন্ন আইন নির্ধারণে নীতিমালা প্রণয়ন, বাস্তবায়ন ইত্যাদি ভারসাম্য রক্ষা করা আইএমএফের আরেকটি কাজ। লেনদেনের ভারসাম্য রক্ষা কি করা? সহায়তা করা। অর্থনৈতিক ও কারিগরি বিষয়ে পরামর্শ দান। বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং তাদের টেকনিক্যাল সাপোর্টগুলি কীরকম হবে সেই বিষয়ে প্রশিক্ষণ, পরামর্শ দান। আমরা দেখি যে মাঝে মাঝে যে আইএমএফের আন্ডারে প্রশিক্ষণ বা ফান্ড দিচ্ছে আইএমএফ, এ ধরনের বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজকর্ম আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এবং উন্নয়নশীল দেশগুলিতে বেশি দেখা যায়। তাহলে এখানে অর্থনৈতিক এবং কারিগরি বিষয়ে পরামর্শ প্রদান করা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অন্যতম কাজ। তাই লেনদেনের মুদ্রা পরিশোধের যে ভারসাম্য সেটা রক্ষা করার জন্য আইএমএফ কাজ করে। পরিশোধের ভারসাম্য রক্ষায় সমঝোতা যাতে রক্ষা করা যায় সেটার জন্য আইএমএফ বিভিন্ন রকম কাজ করে। অনুন্নত দেশের উন্নয়নে ঋণ দেন। আইএমএফ বিভিন্ন উন্নয়নশীল দেশে বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়ন, কুটির বা শিল্প কারখানা স্থাপন বা কৃষির কাজ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, এইসব বিষয়ে আইএমএফ দুর্বল, অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহে উন্নয়নে ঋণ দান করে থাকে। খুব স্বল্প সুদে এরকম ঋণ দান তারা করে থাকে। তাহলে মূলত বুঝতে পারছো যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মূল কাজটি হচ্ছে অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয়, অর্থাৎ গ্লোবাল যে ইকোনমি সেটাকে পরিচালনা করা এবং সেটার বিভিন্ন বিষয় নিয়ে দেখভাল করা, দিক নির্দেশনা দেওয়া, রুলস করা, এই কাজগুলি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। সবাই আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্যবিধি মেনে চলবে আর বাসায় বসে আমাদের ভিডিওগুলি ফলো আর তোমার বইয়ের সাথে সংযোগ রাখো। ইনশাল্লাহ পরীক্ষা হবে, ক্লাসও হবে তোমাদের সাথে, আমাদের আবার দেখা হবে, কলেজে দেখা হবে, ক্লাসে দেখা হবে। এই আশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।